বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র ব্যক্তি যাতে গোটা বিশ্ব চেনে, গোটা বিশ্বব্যাপী তার পরিচিতি। নোবেল পুরস্কার প্রবর্তনের পর বহু বরেণ্য ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মতে তাদের কারো এত পরিচিতি নেই। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস দেশপ্রেমিক না বিশ্বাসঘাতক, এই প্রশ্ন এখন চলে আসছে। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে 1.5 বছর দায়িত্ব পালন করায় এই প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। কেন তিনি আমেরিকার সঙ্গে ক্ষমতা ছাড়ার 1 সপ্তাহ আগে দেশবিরোধী গোপন বাণিজ্য চুক্তি করলেন? আসসালামু আলাইকুম। ছোট মুখে বড় কথার মতোই কিছু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বলতে হচ্ছে। প্রায় 38 বছর ধরে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছি, কিন্তু আমার জন্ম রংপুরের এক প্রত্যন্ত গ্রামে। সেই পীরগাছা উপজেলা সাওলা গ্রামে আমি বেড়ে উঠেছি। সে সময় 80-র দশকে দেখেছে গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে গরিব নারীরা টিনের ঘর করছেন। রংপুরে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারগুলোতে ল্যাট্রিন ছিল না, গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে ঘরে ঘরে ল্যাট্রিন করছেন। গ্রামের কৃষকরা জমির দলিল জমা রেখে 10,000 টাকা কৃষি ঋণ নিলে তাদেরকে 8,500 টাকা দেওয়া হতো। সে ঋণ সুদসহ সময় মতো শোধ করতে না পারলে তাদের কোমরে দড়ি লাগে থানায় নিয়ে যাওয়া হতো। এই দৃশ্য আমি দেখেছি কৃষকের সন্তান হিসেবে, যার কারণে গ্রামীণ ব্যাংকের ঋণ আমার হৃদয়ে নাড়া দিয়েছে, যার কারণে আমি ওই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভক্ত হয়ে যাই। শেখ হাসিনা শাসনামলে ইউনূসকে সুদখোর ঘুষখোর হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করলেন। তার অনুগত গণমাধ্যমগুলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিস্তর লেখালেখি করলো। তখন আমি ডক্টর ইউনূসের পক্ষেই ছিলাম। একবার জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বাসায় কাজী জাফর আহমেদ ডক্টর ইউনূসের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আমাকে বললেন, তোমার লেখা আমি পড়েছি, আমার ভাই মোহাম্মদ জাহাঙ্গীর তোমার লেখা পড়ার কথা বলেছিল, চমৎকার লেখা। ডক্টর ইউনূসের কাছে চমৎকার সার্টিফিকেট পেয়ে গর্বে বুক ভরে গিয়েছিল। ইউনূসের বিরুদ্ধে হাসিনার যুদ্ধে আমি ইউনূসের পক্ষেই ছিলাম। এমনকি হাসিনার শেষ আমলে যখন ডক্টর ইউনূসকে 8 তলা 10 তলার আদালত পর্যন্ত উঠতে হইতো সিঁড়ি বেয়ে, তখন কষ্ট পেয়েছি। যার কারণে ডক্টর ইউনূস সেন্টার থেকে কোনো প্রেস রিলিজ এলে সহকর্মীকে বলেছিলাম যে ডক্টর ইউনূসের লেখাটা যেন মিস না হয়। আমার একমাত্র ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়ায় আমার অনেক বন্ধুবান্ধব থাকেন। তাদের মুখে শোনা ডক্টর মোহাম্মদ ইউনূস উন্নত দেশগুলোতে কোনো বিশ্ববিদ্যালয়ে সেমিনার সিম্পোজিয়াম বক্তব্য দিলে 3 মাস আগে সেখানে টিকিট বিক্রি হয়ে যায়। এই তত্ত্ব কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, কিন্তু নাগরিক হিসেবে গর্বে ভরে যায়। ইউরোপের বহু দেশ বাংলাদেশকে চেনে না, তারা বলে ইউনূসের দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বললেই তারা চিনে নেয়। যার কারণে বাংলাদেশের মানুষ হিসেবে আমিও গর্বিতই ছিলাম। কিন্তু 2024 সালে 5 আগস্ট গণ অভ্যুত্থানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্ক ছিল না। তিনি ছিলেন ফ্রান্সে। ছাত্ররা 1400 জীবনের বিনিময়ে গণ অভ্যুত্থান ঘটায়। এরপর ফ্রান্স থেকে উড়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেন। তারপর প্রবাসী নাগরিক, এনজিও কর্মী, 30 বছর 40 বছর থেকে বিদেশে থাকেন এমন ব্যক্তিদেরকে এনে উপদেষ্টা পরিষদের সদস্য করলেন, এবং দেশে কিছু পরিত্যক্ত ব্যক্তি যাদের বয়স 80, 70, 80 বছর, কোনো কাজ করতে পারতেন না, চলতে ফিরতে পারতেন না, তাদেরকে উপদেষ্টা পদে নিলেন। এমনকি তার নিজের গ্রামীণ ব্যাংকের কর্মচারী, যার নার্স হওয়ার যোগ্যতাও নেই, তাকেও স্বাস্থ্য উপদেষ্টা করে ফেললেন। এমনকি নিজের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোহাম্মদ অপূর্বকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বসালেন। শুধু তাই নয়, তিনি উপদেষ্টা পদ, গুরুত্বপূর্ণ পদে এনজিও কর্মী এবং চট্টগ্রামকে প্রাধান্য দিয়েছিলেন। তিনি ক্ষমতায় এসে 11টি সংস্কার কমিশন গঠন করলেন। সংস্কারের নামে জাতীয় ঐক্যমত কমিশন গঠন করলেন ডক্টর আলী রিয়াজকে দিয়ে, যে আলী রিয়াজ 40 বছর দেশে ছিল না। 33টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করে জুলাই সনদ রচনা করলেন। জুলাই সনদ রচনা নিয়ে মাসের পর মাস খানাপিলা হলো। তার লোকজন ঘোষণা করলো বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। জামাতে ইসলাম এবং গণ অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া এনসিপি তার প্রতি সমর্থন জানালে বিএনপি বেঁকে বসে। দেশের বৃহত্তর দল বিএনপি বেঁকে বসায় ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকার বাসনা শেষ করলেন। আর সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তো এর আগেই বলে দিয়েছিলেন 18 মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব।
বিএনপি এবং সেনাবাহিনীর প্রধান 18 মাসের মধ্যেই নির্বাচন চাওয়ায় ডক্টর ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলেন এবং জাতিকে ঘোষণা দিলেন তিনি যথাসময়ে নির্বাচন দেবেন। ডক্টর ইউনূস সংবিধান মেনেই শপথ নিয়েছিলেন, কিন্তু সংবিধান লঙ্ঘন করে গণভোটের আয়োজন করলেন। সেই গণভোট গোটা জাতিকেই, রাষ্ট্রকেই সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর জাতিকে কি দিলেন? ডক্টর ইউনূসের কাছ থেকে জাতি কি পেল? শেখ হাসিনা পালানোর পর ফ্রান্স থেকে ফিরেই ডক্টর মোহাম্মদ ইউনূস হুমকি দিয়ে বলেছিলেন, বাংলাদেশে অস্থিতিশীল করতে চাইলে ভারতের 7 সিস্টার ঠিক থাকবে না, সেখানেও এই বাতাস লাগবে। এতে ভারত আরও ক্ষুব্ধ হয়ে উঠল। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে সারা বিশ্বে প্রচারণা নামালো। 1.5 বছরে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে ডক্টর ইউনূস কথা বলেছেন, এটা দেশের মানুষের প্রশংসা পেয়েছেন, আমরাও গর্ববোধ করেছি। কিন্তু জাতি হিসেবে এই 1.5 বছর ডক্টর ইউনূসের কাছে কী পেলাম? বিশ্ব ইমেজ কাজে লাগিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি বিনিয়োগের নেপাল নেন না। দেশে 100 কোটি টাকা খরচ করে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন করলেন, কিন্তু প্রতিশ্রুতি এলো, কিন্তু বিদেশি বিনিয়োগ এলো না। অথচ নিজে এই সময়ের মধ্যে 4-5 হাজার কোটি টাকা কৃষি ঋণ মৌকুব করে নিয়েছেন, নিজের নামে বিশ্ববিদ্যালয় করে লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার নিজের নামে করে নিয়েছেন, অথচ দেশের মানুষের জন্য কিছুই করেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে জাতিকে তাহলে কী দিলেন? গোটা বিশ্বজাত এত পরিস্থিতি, গোটা বিশ্বজাতের এক নামে চেনে, তা তিনি জাতির জন্য কি করলেন? 12 ফেব্রুয়ারি নির্বাচন 1 সপ্তাহ আগে দেশের সার্বভৌমত্ব শেষ পেরেক ঢুকিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করলেন। এই চুক্তির মাধ্যমে আমেরিকা থেকে 15টি বোয়িং কেনা হবে, এমনকি আমেরিকা থেকে আলু পর্যন্ত বাংলাদেশকে কিনতে হবে। বাংলাদেশে এখন ব্যাপকভাবে আলু উৎপাদন হয়। আলুর কেজি 10 টাকা 12 টাকা করে কৃষকরা বিক্রি করেন, সেটা ঢাকা শহরে 18 টাকা 20 টাকা 22 টাকা। অথচ আমেরিকা থেকে আলু আমদানি করলে প্রতি কেজি আলুতেই ক্যারিং খরচে কমপক্ষে 20 টাকা পড়ে যাবে। ডক্টর ইউনূস এমন দেশ বিরোধী চুক্তি করলেন, বাংলাদেশ বিদেশির কাছ থেকে কোনো কিছু কিনতে পারবে না, কোনো কিছু কিনলেই আমেরিকার অনুমতি নিতে হবে। এই কয়েকদিন আগে বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনতে চেয়েছিল, কিন্তু আমেরিকার অনুমতি নিতে হয়েছে, যদিও শেষ পর্যন্ত সে তেল কেনা হয়নি। এখন নতুন সরকার ক্ষমতায়, ডক্টর ইউনূস 1 বছরের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তায় আছেন। ডক্টর আলী রিয়াজ গংরা দেশ থেকে চলে গেছেন। তারা দেশের মধ্যে এতদিন খেয়েছেন, 1.5 বছর নানা সংস্কার, নানা বাত্রার নামে দেশের জনগণের ট্যাক্সের টাকা খেয়েছেন। এখন তারা ভাগল দিয়েছেন। যারা বয়োবৃদ্ধ উপদেষ্টা ছিলেন, তারা এখন ঘরে বসে নাতি নাতনিদের সাথে সময় কাটাচ্ছেন। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস দেশের জন্য তাহলে কি করলেন? তিনি সত্যিই কি দেশপ্রেমিক না বিশ্বাসঘাতক?